আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার হচ্ছে 9.2 ক্লাস নাম্বার 1 এ উপস্থিত হয়েছে। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিস। সম্পূর্ণ বইটি একদমই সংক্ষিপ্ত সময়ে গোছানো প্রস্তুতি নিতে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের আ অন্য যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। মাত্র 7 দিনে 5 নাম্বার তুলতে আপনারা আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সম্পূর্ণ বইটি অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে সুন্দর করে বোঝানো হবে। আপনারা যদি চান সুন্দর করে সম্পূর্ণ বইটি ধারাবাহিকভাবে বুঝতে এবং শিখতে, তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো আমি একটু একটু শেয়ার করে দিচ্ছি। শেয়ারটা শেষ হলেই আপনাদের এই ক্লাসটা নেওয়া শুরু হবে ইনশাল্লাহ। আর আপনারা এই ক্লাসটা দেখে সিদ্ধান্ত নিতে পারেন যে ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা এবং ক্লাসটা করে উপকৃত হচ্ছেন কিনা। যদি ক্লাসটি করে উপকৃত হন, তাহলে আপনারা আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আমাদের অনলাইন ব্যাচে একদমই সুন্দর করে আপনাদের সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। তো প্রথম ক্লাসে অ্যাকাউন্টিং ফর লং টার্ম লায়াবিলিটিসের প্রবলেম নাম্বার 6 আলোচনা করব আমরা আজকে। প্রবলেম নাম্বার 6, এই প্রশ্নটা 2017 সালে আসছিল। এখানে বলা হয়েছে যে শান কর্পোরেশন বরোড, শান কর্পোরেশন কি করছে, বড় করছে বা ধার করছে 80,000 টাকা অন নভেম্বর 1, পহেলা নভেম্বর তারিখে 2015 সালে বাই সাইন ইন এ টাকা 81,125 টাকার একটা সাইন করছে, মানে নোট সাইন করছে। হ্যাঁ, মান্থ জিরো ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট ধরা হয়নি। যদি ইন্টারেস্ট না ধরা হয় তাহলে ডিসকাউন্ট ধরে নেওয়া হয়। বিয়ারিং নোটস রিকোয়ার্ড, এখানে কোনো ইন্টারেস্ট নাই। এখন রিকোয়ার্ড বা করণীয়তে বলা হয়েছে জার্নাল এন্ট্রিজ অন নভেম্বর 1, 2015 অ্যান্ড ফেব্রুয়ারি 1, 2016 জার্নাল এন্ট্রি দেখাতে বলছে, আবার অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি দেখাতে বলছে। তো দুইটা এন্ট্রি আমরা একসাথে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রবলেম নাম্বার এটা 6। প্রবলেম নাম্বার 6, যেহেতু জার্নাল করব তাহলে প্রথমে ব্যক্তি বা কোম্পানির নাম দেব। তাহলে আমাদের এখানে ব্যক্তি বা কোম্পানির নাম কি? SHAN, শান কর্পোরেশন, COR কর, PORATION, শান কর্পোরেশন। কি করব? জার্নাল এন্ট্রি করব। তাহলে লিখব JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিস বা জাবেদা এন্ট্রি। ঠিক আছে, তো জাবেদার জন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে সুন্দর করে আমরা কি করে দেব? ছক টেনে দেব। তাহলে এখানে ছক টেনে দিচ্ছি আমরা। তো ছকটাতে একটা ডেবিটের টাকা, তারপরে একটা আমরা দেব ক্রেডিটের টাকা, একটা দেব আমরা রেফারেন্সের টাকা, এরপরে এই পাশে একটা দেব আমরা ডেটের টাকা, না কলাম, ডেটের কলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি জাবেদার ছক। তো শুরুটা দেবো কি দিয়ে? ডেট দিয়ে, DATE, ডেট। তারপরে হবে এই পাশে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস। তারপরে এখানে হচ্ছে আমাদের রেফারেন্স। ডেবিটের টাকাকে সংক্ষেপে DR টাকা লিখবো, আর এই পাশে ক্রেডিটের টাকাকে সংক্ষেপে CR টাকা লিখবো। ঠিক আছে, এখন আমাদের জাবেদাটা কোন সময়ের জন্য করতে বলছে দেখেন তো। জাবেদা করতে বলা হয়েছে নভেম্বর 1, পহেলা নভেম্বর থেকে এখানে ফেব্রুয়ারি, আবার ডিসেম্বর, আবার ফেব্রুয়ারি। তার মানে সিরিয়াল করে লিখবো আমরা। 2015 সালে নভেম্বর 1, আমরা সিরিয়াল করে লিখবো। 2015 সাল থেকে শুরুটা হবে নভেম্বর 1 থেকে। নভেম্বর 1 থেকে শুরু হবে 2015 সাল। ঠিক আছে, তাহলে দেখেন তো 2015 সালে নভেম্বর 1-এ আমাদের কি লেনদেন হয়েছে? লেনদেন হয়েছে শান কর্পোরেশন বরোড 80,000 টাকা নভেম্বর 1-এ টাকা ধার করছে 80,000 টাকা। টাকা ধার করলে ব্যবসায় কি চলে আসে? ক্যাশ চলে আসে। তাহলে ক্যাশ ডেবিট, কত টাকা ধার করছে? 80,000 টাকা। এখন নোট পেয়েবল হয়ে যাবে ক্রেডিট। কিন্তু এই নোট পেয়েবলের টাকাটা আমাদের কত টাকা দিতে হবে দেখেন তো। সাইন ইন এর নোট 81,125 টাকা, অর্থাৎ 80,000 টাকা যদিও নিছি, আমরা কোনো সুদ দিব না, তবে 81,125 টাকা ছাড় দিব। তাহলে আমরা এই ছাড়ের টাকাটাকে বলা হয় ডিসকাউন্ট, DISCOUNT।
ইউএনটি, ডিসকাউন্ট, এটাকে বলা হয় ডিসকাউন্ট। কত টাকা ডিসকাউন্ট? 81,125 টাকা আমরা সুদ দিব। নিছি কত? 80,000 টাকা। অর্থাৎ অর্থাৎ 1,125 টাকা আমাদের অতিরিক্ত দিতে হবে, এটাকে ডিসকাউন্ট হিসেবে গণ্য করা হয়। তাহলে দুইটা মিলে 81,000 টাকা। এইটা হচ্ছে নোট, NOT, নোট পেয়েবল, PAYABLE, নোট পেয়েবল কত? 81,125 টাকা। এটা শোধ দিব, ঠিক আছে? তাহলে ক্যাশ আসছে, ডিসকাউন্ট আসছে, সেই সাথে কি গেছে? নোট পেয়েবল গেছে। ডিসকাউন্টটা একটা খরচ হিসেবে ধরা হয়। তাহলে এখানে ব্যাখ্যা লিখবেন, টু রেকর্ড ক্যাশ বরোড, টু রেকর্ড, RECORD, হ্যাঁ, CASS, ক্যাশ বরো, BORROW, বরো উইথ ডিসকাউন্ট, WIT, উইথ DISCOUNT, ডিসকাউন্ট সহ কি করা হয়েছে? ক্যাশ ধার করা হয়েছে। তাহলে নভেম্বর 1 গেছে। এরপরে এখানে ফেব্রুয়ারি 1 বলছে, কিন্তু ফেব্রুয়ারির আগে আবার ডিসেম্বর আছে, আবার ফেব্রুয়ারি 1 আছে। তাহলে নভেম্বরের পর ডিসেম্বরটার হিসাবটা আগে করে দিই। তাহলে ডিসেম্বরে অ্যাডজাস্টিং করে দিচ্ছি। তাহলে ডিসেম্বরে কি লেনদেন সংঘটিত হয়েছে? এখানে ডিসেম্বর 31, ডিসেম্বর 31-এ কি লেনদেন সংঘটিত হয়েছে আমরা দেখি। ডিসেম্বর 31-এ আমাদের এখানে বলা হয়েছে নভেম্বর 1 তারিখে নোট করছে, 3 মাসের জন্য নোটটা ইস্যু করছে, আর কোনো কিছু বলা হয়নি। তাহলে ডিসেম্বর 31-এ আমাদের কি হবে? এই যে নোটটা আমরা নিয়েছিলাম 1125 টাকা, আমাদের হচ্ছে এটাকে কি বলে? ডিসকাউন্ট পেয়েছিলাম। তাহলে এটা ডিসকাউন্ট, এটা ইন্টারেস্ট না? ডিসকাউন্টটা কি? একটা ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট, এইটা একটা খরচ। তাহলে এই খরচটা আমরা 2015 সালে ক্লোজ করে দিব। 2015 সালে এই খরচটা কি করে দেব? ক্লোজ করে দেব। 2015 সালে ক্লোজ করি, তাহলে ইন্টারেস্টটা খরচ। তাহলে আমরা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, INTEREST, ইন্টারেস্ট EXPENSE, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। কতটুকু ইন্টারেস্ট খরচ? টোটাল 3 মাসের, টোটাল 3 মাসের হচ্ছে 1125 টাকা। কিন্তু আমরা এখানে নিয়েছিলাম নভেম্বর 1-এ, হিসাব করতেছে ডিসেম্বর 31, অর্থাৎ নভেম্বর 1-এ মানে নভেম্বর মাসটা পুরোটাই গেছে, ডিসেম্বর 31 মানে ডিসেম্বর মাসটা পুরোটাই গেছে। অর্থাৎ 3 মাসের মধ্যে 2 মাস সময় চলে গেছে। তাহলে 2 মাসের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আচ্ছা, এক্সপেন্স কেন ডেবিট হলো বলেন তো? কারণ সম্পদ খরচ উত্তোলন ডেবিট, দায় মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? তাহলে 3 মাসের মধ্যে 2 মাস, 3 মাসের মধ্যে 2 মাস হচ্ছে 750 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এখন এই টাকাটা, এই যে ইন্টারেস্টের টাকাটা, এটা কিসের টাকা? এটা ডিসকাউন্টের টাকা। হ্যাঁ, তাহলে এই ডিসকাউন্টের টাকাটা, এইটাকে আমরা এখনই পরিশোধ করে দিয়েছি নাকি পরে দেবো? অবশ্যই এখন পরিশোধ করিনি। তাহলে কখন পরিশোধ করব? বলা হয়ে গেছে 3 মাস পর আমরা পরিশোধ করব, অর্থাৎ 2 মাসে কিন্তু আমরা পরিশোধ করব না। তাহলে এই যে ডিসকাউন্টের টাকাটা, এটা কিন্তু পরিশোধযোগ্য রয়ে গেছে। অর্থাৎ এখানে ডিসকাউন্ট, DISCOUNT, ডিসকাউন্ট বা ইন্টারেস্ট দুইটা একই বিষয়। ডিসকাউন্ট এখানে PAYABLE, ডিসকাউন্ট পেয়েবল বা পরিশোধযোগ্য, ডিসকাউন্ট হচ্ছে 750 টাকা। বা এখানে ইন্টারেস্ট পেয়েবলও লিখতে পারেন, তাহলে এখানে আবার ইন্টারেস্ট লিখতে হবে, অথবা এখানে ডিসকাউন্ট লিখতে পারেন। এভাবে লিখলে চলবে, বুঝতে পারছেন? আচ্ছা, ব্যাখ্যা দেবেন, টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স, টু RECORD, INTEREST, ইন্টারেস্ট EXPENSE, এক্সপেন্স, শেষ। আচ্ছা, এটা গেল। এটা কিসের জন্য গেল বলেন তো? এটা গেল আমাদের কি বলে ওটাকে, 2015 সালের জন্য। 2015 সালে শেষ, এখন 2016 সাল। আর কোনো লেনদেন কিন্তু নাই আমাদের এখানে, আমাদের এখানে আর কোনো লেনদেন নাই। আচ্ছা, 2016 সালে কি সংগঠিত হবে? কখন সংগঠিত হবে? এখানে বলছে, দেখেন তো, 31শে ডিসেম্বরের কথা বলছে, অ্যাডজাস্টিং এন্ট্রি দেখা দিছে, এই যে ডিসেম্বর 31টা অ্যাডজাস্টিং এন্ট্রি, ঠিক আছে? আরেকটা কি বলছে? আরেকটা বলছে ফেব্রুয়ারি 1 তারিখে আমাদের হিসাব দেখাতে হবে, অর্থাৎ জানুয়ারিটা পুরোটাই চলে যাবে। অর্থাৎ এখানে নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, 3 মাস। তাহলে আমাদের এখানে ফেব্রুয়ারি 1 তারিখে হিসাব করতে হবে, বা জানুয়ারি 31 তারিখের হিসাব করতে হবে, একটা করলেই হইলো। ফেব্রুয়ারি 1 যে কথা, জানুয়ারি 31 একই কথা, একই কথা, দুইটা। এটা মাসের শুরুতে, মাসের শেষে, মানে এই 1 মাস শেষে। তাহলে আমরা ফেব্রুয়ারি 1 লিখতে পারি। ফেব্রুয়ারি 1-এ এখন আমাদের টোটাল আর কি সংগঠিত হবে? ফেব্রুয়ারি 1-এ আমাদের দুইটা লেনদেন সংগঠিত হবে। 1 নাম্বার, আমরা যে নোটটা নিয়েছিলাম, আমরা যে এই যে ক্যাশ টাকা নিয়েছিলাম নোট পেয়েবলের মাধ্যমে, এইটা পরিশোধ করতে হবে। 3 মাস হয়ে যাবে কিন্তু ফেব্রুয়ারি 1-এ। এবং আমাদের এই যে 2 মাসের বকেয়া ইন্টারেস্ট আছে, সে সাথে আরেক মাসের বকেয়াটা যুক্ত হয়ে যাবে। আরেকটা বকেয়া কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। তাহলে এই বকেয়াটাও এখানে লিখে দিতে হবে। যেহেতু এখানে 2 মাসের হিসাব করছি, আরেক মাসের বকেয়া রয়েছে, তাই এন্ট্রিগুলোকে সেভ টু সেম এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি।
INTEREST, ইন্টারেস্ট, EXPENSE, ইন্টারেস্ট এক্সপেন্স কত? 1125 ইন্টু 3 মাসের মধ্যে 2 মাস লেখা আছে, সেখানে 1 মাস, তাহলে আসবে 375। আর এখানে ডিসকাউন্ট পেয়েবল, DISCOUNT, ডিসকাউন্ট PAYABLE, কত? 375। তাহলে লিখবো টু রেকর্ড ইন্টারেস্ট এক্সপেন্স, আর কিছু নাই, টু RECORD, রেকর্ড INTEREST, ইন্টারেস্ট EXPENSE, শেষ। তাহলে ইন্টারেস্টের খরচগুলো আমরা সবগুলো লিখলাম। এখন যে আমরা নোটটা নিয়েছিলাম, ধারের টাকাটা পরিশোধ করতে হবে না? আচ্ছা, কখন পরিশোধ করব? 3 মাস পর। তাহলে 3 মাস কি ফেব্রুয়ারি মাসে হবে? অবশ্যই। তাহলে আবারও ফেব্রুয়ারি 1 তারিখের হিসাব করব। কিভাবে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এক্ষেত্রে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখন টাকা কিন্তু দিয়ে দিব। টাকা দিয়ে দিলে টাকাটা দিয়ে দেওয়ার আগে আমাদের এটা দায় হিসেবে কি ছিল? নোট পেয়েবল। এই এন্ট্রিটাকে জাস্ট উল্টায় দিব, নোট পেয়েবলটা দায় হিসেবে কত ছিল? 81,125 টাকা। তো ওটা ক্রেডিট ছিল, এখন এই ক্রেডিটটা চলে যাবে, দায়টা আমাদের পরিশোধ হয়ে যাবে। পরিশোধ হয়ে গেলে কি হয়ে যাবে? এটা ডেবিট হয়ে যাবে। তাহলে NOTE, নোট PAYABLE, নোট পেয়েবল 81,125 টাকা ডেবিট। বিনিময়ে কিসের মাধ্যমে দেবো? আর কিন্তু বাকিটা কি নাই, সব ক্যাশে দিয়ে দিতে হবে। তাহলে ক্যাশ দিয়ে দিতে হবে 81,125 টাকা, 81,125 টাকা ক্যাশ দিয়ে দিতে হবে। আর এখানে আমাদের অন্য কোনো বাকি বকেয়া ইন্টারেস্ট রেট কোনো কিছু নাই, ইন্টারেস্ট এখানে রয়েছে 1,125 টাকা, ঠিক আছে? তাহলে লিখে দেবেন টু রেকর্ড, টু রেকর্ড নোটস পেয়েবল পেইড, বা পেইড, পেইড, NOT, নোট PAYABLE, পেয়েবল উইথ, নোট পেয়েবল পরিশোধ করা হয়েছে কিসের মাধ্যমে? DISCOUNT, ডিসকাউন্ট সহ কি করা হয়েছে? পরিশোধ করে দেওয়া হয়েছে। তাহলে 6 নম্বর প্রবলেমটা আশা করা যায় আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। 6 নম্বর। আচ্ছা, এরপরে 7 নম্বরটা দেখেন, এটা একটু জটিল আছে। 7 নম্বর প্রবলেমটা একটু জটিল আছে, তবে এটা যদি সূত্রটা বুঝতে পারেন, অঙ্কটা কিছুই না। সূত্র এই জন্য মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করার কোনো বিকল্প নাই, সূত্র মুখস্থ করার কোনো বিকল্প নাই। সূত্র অবশ্যই 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 মুখস্থ করতে হবে। দেখেন তো এখানে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এবিসি লিমিটেড ইস্যুস। এবিসি লিমিটেড কি করা হয়েছে? ইস্যু করছে 5 লক্ষ টাকা অফ 9% বন্ড। 5 লক্ষ টাকার বন্ড ইস্যু করছে 9% ইন্টারেস্ট রেটে, ডিউ ইন 5 ইয়ার্স, 5 বছর ওটার মেয়াদ, উইথ ইন্টারেস্ট পেয়েবল অ্যানুয়ালি, যেটার জন্য ইন্টারেস্ট আবার প্রতি বছর পরিশোধ করতে হবে অন জানুয়ারি 1, 2014 তারিখে, ইন্টারেস্ট পেয়েবল ইচ ডিসেম্বর 31, পহেলা জানুয়ারি 2014 সালে নেওয়া হয়েছে এটা, এবং প্রতি বছর শেষে 31শে ডিসেম্বর ইন্টারেস্ট পে করতে হবে। ভালো কথা। অ্যাট দ্য টাইম অফ ইস্যু, ওই ইস্যু করার সময় দ্য মার্কেট রেট অফ সাচ ইজ 10%, মার্কেটে আবার 10% করে ইন্টারেস্ট রেট দিতে হবে। কম্পিউট দ্য ইস্যু প্রাইস অফ দ্য বন্ড, বন্ডের ইস্যু প্রাইস বের করো। অলসো প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, আবার কি করো? জাবেদা এন্ট্রি দেখাও ফর জানুয়ারি ইস্যুরেন্স অ্যান্ড ডিসেম্বর, জানুয়ারির জন্য এবং ডিসেম্বরের জন্য। তাহলে প্রশ্ন 2টা করছে, একটা হচ্ছে যে ইস্যু প্রাইস বের করতে হবে, আর হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রি দেখাইতে হবে। তাহলে আমরা ইস্যু প্রাইস বের করি। ইস্যু প্রাইসের সূত্রটা মুখস্থ রাখেন, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। ইস্যু প্রাইস, এটাকে আইপি লিখছি, আপনারা আবার আইপি লেখেন না, এখানে ইস্যুইং প্রাইস লিখে দিবেন বা ইস্যু প্রাইস লিখে দেবেন। ইস্যু প্রাইসের সূত্র কি? ইস্যু প্রাইসের সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু। ইস্যু প্রাইসের সূত্র হচ্ছে ফিউচার ভ্যালু ইন ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল পাওয়ার n প্লাস তারপরে লিখবেন বন্ড বা ডিবেঞ্চার বা ঋণ বা বি ইন্টু আর, ঠিক আছে? ইন্টু দিয়ে দিবেন 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল পাওয়ার n ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এটা হচ্ছে ইস্যু আইপি নির্ণয়ের সূত্র, আইপি বা ইস্যু প্রাইস, ঠিক আছে? এই সূত্র দিয়ে এখন আপনারা এখানে মানগুলো বসাই দিবেন। দেখেন তো ফিউচার ভ্যালু, বন্ডের ভবিষ্যতে 5 বছর পর মূল্য কত হবে? বলা হয়েছে 5 লক্ষ টাকা। তাহলে 5 বছর পর 5 লক্ষ টাকা ভ্যালু হয়ে যাবে। তাহলে এখানে 5 লক্ষ নিয়ে দিচ্ছি। 1 প্লাস আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। কত করে রেট অফ ইন্টারেস্ট? দেখেন তো বর্তমান মার্কেটে রেট অফ ইন্টারেস্ট কত? বর্তমান মার্কেটে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। এই বর্তমান মার্কেট রেটটা ধরতে হবে হল পাওয়ার n, কত বছরের জন্য? 5 বছরের জন্য। এই 9%টা কিন্তু এখানে না, 9%টা হচ্ছে পিছনে, 9%টা হচ্ছে পিছনে, ঠিক আছে? তাহলে এখানে হল পাওয়ার হচ্ছে 5,
আচ্ছা, প্লাস বন্ড। বন্ড কত টাকার? বন্ড বা ঋণ বা ফিউচার ভ্যালু একই কথা। বন্ড বা ঋণ বা ফিউচার ভ্যালু, এই যে ইস্যু করছে 5 লক্ষ টাকা, এটাই বন্ড বা ঋণ বা ফিউচার ভ্যালু। ঠিক আছে, তাহলে এই 5 লক্ষ টাকা ইন্টু রেট, এইখানে বন্ডের রেটটা হবে 9%, এইখানে বন্ডের রেটটা হয়ে যাবে কত? 9%। আবার ইন্টু দিয়ে দিব, আবার ইন্টু দিয়ে দিব, এখানে হবে 1 - 1/1 প্লাস আর। এখন এখানে আর এর মান কত বলেন তো? এই যে আর এর মান লিখছিলাম একবার, আর এর মান 10, হোল পাওয়ার এন, এন এর মান হচ্ছে 5, আর এর মান 0.10। বুঝতে পারছেন কি? এ বড় হাতের আর ছোট হাতের আর এর মধ্যে পার্থক্য আছে। বড় হাতের আর হচ্ছে আমাদের বন্ডের রেটটা, ছোট হাতের আর হচ্ছে মার্কেট রেটটা। ঠিক আছে, এখন এটাকে পুরোটাকে ক্যালকুলেশন করে নেন আপনারা, ক্যালকুলেটরে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন আশা করা যায়। বুঝতে পারছেন তো? প্রথম অংশটুকু যদি ক্যালকুলেশন করেন, এই অংশটুকু ফিউচার ভ্যালু ইন্টু 1 প্লাস তাহলে আসবে 3,10,461 যোগ এই মাঝখানের অংশটুকু যদি ক্যালকুলেশন করেন, তাহলে 5 নং 45,000 আসবে, ইন্টু এই পিছনের অংশটুকু যদি ক্যালকুলেশন করেন, পিছনের অংশটুকু, তাহলে আসবে 3.79078786769769, অনেক বড় আসতেছে। আচ্ছা, এখন সবগুলো যদি যোগ বিয়োগ গুণ ভাগ করেন, প্রথমে এই দুইটা গুণ করে দেন, তারপর এটা যোগ করে দেন, তাহলে আসবে 4,81,046, 4,81,046, এটাই হচ্ছে ইস্যু প্রাইস। তাহলে আমাদের একটা রিকোয়ারমেন্ট শেষ, রিকোয়ারমেন্ট এ লিখতে পারি আমরা, রিকোয়ারমেন্ট এ লিখতে পারি। এখন আমাদের রিকোয়ারমেন্ট বি করব। জার্নাল এন্ট্রিজ বা জাবেদা এন্ট্রি দেখাইতে বলছে রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বিতে আমাদের এখানে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করব। ব্যক্তি বা কোম্পানির নাম কি? ব্যক্তি বা কোম্পানির নাম হচ্ছে এবিসি লিমিটেড। এবিসি লিমিটেড কি করব? জার্নাল এন্ট্রি করব। তাহলে লিখব JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিজ বা জাবেদা এন্ট্রি দেখাইতে বলছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন জাবেদার জন্য জাবেদার ছক টেনে দিচ্ছি, ছক টেনে দিয়ে আমরা ডেবিট ক্রেডিট আর রেফারেন্স আর এই পাশে হচ্ছে ডেট কলাম দিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে গেল। তাহলে এখানে দিয়ে দিচ্ছি ডেট, DAT, ডেট, তারপরে ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস, তারপরে থাকবে রেফারেন্স, তারপরে থাকবে ডেবিটের টাকা, তারপরে থাকবে ক্রেডিটের টাকা। ঠিক আছে, ক্লিয়ার। এখন কোন সময়ের জন্য? জানুয়ারি 1, 2014, তাহলে 2014 জানুয়ারি 1, 1 জানুয়ারি 2014 জন্য। আচ্ছা, এখন তাহলে কি জাবেদা দেখাইতে হবে? আমাদের এখানে ক্যাশ টাকা আসছে, হ্যাঁ, ক্যাশ টাকার বিনিময়ে আমরা কি পাইছি? একটা বন্ড পে করব 5 বছর ধরে, ক্যাশ টাকা পাইছি। ইস্যু করছি কি? এবিসি লিমিটেড বন্ড ইস্যু করছে, তার মানে ক্যাশ টাকা পাইছে। ক্যাশ টাকাটাকেই হচ্ছে ইস্যু প্রাইস বলা হয়। তাহলে ক্যাশ ডেবিট অথবা ইস্যু প্রাইস ডেবিট একটা লিখলেই হলো, এটাকে ক্যাশে লিখে দিই। ক্যাশ আর ইস্যু প্রাইস একটাই, 4,81,046 টাকা। হ্যাঁ, কিন্তু আমরা পরিশোধ করবো কত? 5 লক্ষ টাকা। তার মানে এখানেও কি আছে? ডিসকাউন্ট আছে, DISCOUNT, ডিসকাউন্ট। ডিসকাউন্ট কত? পরিশোধ করব 5 লক্ষ, আর আমরা হাতে পাইছি বা হাতে পাবো কত? 4,81,000। তার মানে এখানে আমরা 18,954 টাকা পাবো না, এটাকে ডিসকাউন্ট হিসেবে ধরে নেওয়া হবে। আর বিনিময়ে আমরা কি করবো? নোট পেয়েবল হইতো, কিন্তু আমরা তো বন্ড ইস্যু করছি, তাই আমরা এখানে লিখবো BOND, বন্ড পেয়েবল, PAYABLE, বন্ড পেয়েবল। কত টাকার বন্ড পে করব? 5 লক্ষ টাকার বন্ড পে করবো। তাহলে লিখবো টু রেকর্ড, RECORD, টু রেকর্ড, BOND, বন্ড ইস্যু, টু রেকর্ড বন্ড ইস্যুড, ISSUED, ইস্যুড উইথ, WITH, উইথ ডিসকাউন্ট, DISCOUNT, ডিসকাউন্ট সহ কি করা হয়েছে? বন্ড ইস্যু করা হয়েছে। জানুয়ারি 1 গেছে। আর কি বলছে? ডিসেম্বর 2014, মানে ক্লোজ করে দিতে বলছে। তাহলে লিখবো ডিসেম্বর 31, 2014 তো আছেই। তো ডিসেম্বর মাসে কি হবে? আর কিছুই হবে না, শুধুমাত্র আমাদের যে ইন্টারেস্টের টাকাটা ছিল, ইন্টারেস্টের টাকাটা দিয়ে দিতে হবে।
ডিসেম্বর মাসে কি করতে হবে, ইন্টারেস্টের টাকাটা দিয়ে দিতে হবে। তাহলে ইন্টারেস্টের টাকাটা কি খরচ না? তাহলে আমরা লিখবো INTEREST, ইন্টারেস্ট। খরচ হওয়ার জন্য এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট লিখে দেবো। ইন্টারেস্ট এক্সপেন্স কি লিখে দেবো, ডেবিট লিখে দেবো। এখন কত টাকা ইন্টারেস্ট, আমরা দেখেন তো কত টাকা পাবো, 4,81,046 টাকা। মার্কেটে মার্কেটে বলা হয়েছে যে মার্কেটে এটার রেট, এই ইন্টারেস্টের রেট হচ্ছে 10%। তো 10% যদি হয় তাহলে আমাদের ইন্টারেস্ট খরচ আসবে কত, 48,105 টাকা। ঠিক আছে, 48,105 টাকা ইন্টারেস্ট রেট আসবে। ঠিক আছে, আর তাহলে ইন্টারেস্টটা কি আমরা পরিশোধ করে দেবো কত, তাহলে ইন্টারেস্ট পেয়েবল INTEREST, ইন্টারেস্ট PAYABLE। আচ্ছা, ইন্টারেস্ট পেয়েবল কিন্তু আরো কম, ইন্টারেস্ট পেয়েবল আরো কিন্তু কম, কেন বলেন তো? কারণ দেখেন এইখানে, কারণ এখানে দেখেন তো আমাদের বন্ডের ভ্যালু কত, বন্ডের ভ্যালু হচ্ছে 5 লক্ষ টাকা। মার্কেটে বন্ডের ভ্যালু কত, 5 লক্ষ টাকা। মার্কেটে আমরা এই বন্ডটা ক্রয় করছি কয় পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে, 9% ইন্টারেস্ট দিয়ে। অর্থাৎ 5 9 45, অর্থাৎ 45,000 টাকা আমাদের ইন্টারেস্ট পেয়েবল আছে। অর্থাৎ আমাদের কিন্তু আমাদের হিসেবে বা আমাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের হিসাবে, আমাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের হিসাবে ইন্টারেস্ট আমাদের দিতে হবে 48,105 টাকা। কিন্তু আমরা যে বন্ডটা ক্রয় করছি, বন্ড যে ঋণটা গ্রহণ করছি, ওদের হিসাবে 9% 5 লক্ষ টাকায়, আমাদের হিসাবে কিন্তু এই যে 4,81,000 টাকার 10% আমরা ইন্টারেস্ট পে করব, বা এটা আমাদের লাভ হয়েছে বা আমরা আয় করব। তাদের হিসাবে কিন্তু 5 লক্ষ টাকার 9%, তার মানে তারা 45,000 টাকা আমাদের কাছে ইন্টারেস্ট নেবে। অর্থাৎ বাকি টাকাটা আমরা কি পাবো, ছাড় পাবো। ছাড় পাওয়াটাকে কি বলা হয়, ডিসকাউন্ট, DISCOUNT, ডিসকাউন্ট পেয়েবল লিখে দিতে পারেন, নাও লিখতে পারেন PAYABLE। ডিসকাউন্ট কতটুকু পাবো, এই তো দেখেন তো 48,000 টাকা দেওয়ার কথা, কিন্তু আমরা 48,000 না দিয়ে 45,000 দেবো, কারণ ওটাই নিয়ম, ওটাই করে রাখছে। তাহলে 3,105 টাকা আমাদের ডিসকাউন্ট হিসেবে থাকবে। ডিসকাউন্টের টাকাটা আমাদের প্রতিষ্ঠানের টাকা। তাহলে এখানে লিখবো টু রেকর্ড, টু RECORD, টু রেকর্ড interest expense adjusted, INTEREST, interest EXPENSE, expense ADJUSTED, ইন্টারেস্ট খরচ কি করা হয়েছে, অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। সম্পূর্ণ বইটাই যদি আপনারা এভাবে চান আমাদের কাছে শেষ করতে, তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আমি আপনাদের একটু আমাদের ব্যাচটা ঘোরায় নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন আমাদের ব্যাচে কিভাবে ক্লাস নেওয়া হয়। এখন এখানে সব কিছু সাজানো গোছানো অবস্থায় রয়েছে। আপনারা যদি আমাদের অনলাইন ব্যাচে পড়েন তাহলে সবকিছুই সাজানো পাবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রশ্ন এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ, প্রাইভেট গ্রুপ 2024-25-এ। এই মুহূর্তে 57 জন শিক্ষার্থী রয়েছে এখানে। যেমন বর্তমানে লাইভ চলতেছে, এটা ফ্রি চলতেছে। এরপরে গতকালকে ক্লাস নেওয়া হয়েছে 4 নম্বর ক্লাস, ওটা ক্লাসের PDF। এরপরে এটা ক্লাসটা, এরপরে সময়সূচি দেওয়া হয়েছে 2-3 নম্বর ক্লাস এখানে রয়েছে। 3 নম্বর ক্লাস নেওয়া হয়েছে তার আগের দিন নেওয়া হয়েছে। এখানে কিছু টিপস দেওয়া হয়েছে। হ্যাঁ, সব কিছু সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।